৭১ পরবর্তী সময়ে ৭ বার ডাকসু অনুষ্ঠিত হয়েছে। ছাত্রবান্ধব পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে যদি কাজ করার উদ্দেশ্য থাকে তাহলে ডাকসুরও প্রয়োজন হয় না। গণতন্ত্র চর্চা আমাদের প্রধান লক্ষ্য। রাজনীতি হচ্ছে আমার অধিকার। আমার অধিকার যেমন কারো কেড়ে নেওয়ার সাধ্য নেই, ঠিক জোরভাবে আমাকে চাপিয়ে দেওয়ারও কারো সাধ্য নেই। ডাকসুর নির্বাচন হওয়ার পরেও অনেকে ছাত্রদেরকে ব্যবহার করে নেতা হতে চায়, তারা ছাত্র বন্ধু হতে চায় না। ছাত্র নেতাদের কাজ হচ্ছে ছাত্রদের অধিকার আদায়ে কাজ করা। সৃষ্টিকর্তা একদিন তার বিচার করবে। ছাত্রলীগ তাদের ফলাফল কিন্তু ইতিমধ্যে তারা পেয়ে গেছে। যখন ডাকসু আলোচনা হয় নাই তখন আমি চিন্তা করেছি হল নিয়ে। আমি যেহেতু 5ই আগস্ট পরবর্তী সময় হলে উঠেছি, আমি এর আগের কাজগুলো করতে পারি নাই, সেইখানে আমি নেতা হব কি না, ডাকসু হবে কি না তার কথা বিবেচনা করে কাজ করেছি। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেধাবী ছাত্র, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত শিক্ষার্থীরা কখনো তাদের ভুল প্রার্থীকে কখনো বিজয়ী করবে না। ছাত্ররা এমন নেতাদেরকেই তারা ভোট দিয়ে বিজয়ী করবে যারা আসলে নিঃস্বার্থভাবে কাজ করবে। 19 সালে সম্ভবত আবরার ভাই যখন হত্যা হয়, আমি বুঝতে পারি যে আমার ক্ষেত্রে ওইটা হয়তো বা যে কোনো সময় ঘটতে পারে। বাৎসরিক বৃত্তিটা বা 4-5 বছর বৃত্তি পায় এমন খুব কম মানুষই। মেয়েদেরকে সবসময় আড়ালেই দেখতে পাই। তাদের যে কি চাওয়া পাওয়া সেটা আমরা কখনো জানতে চাই না। মেয়েদের হলে 9টার পরে সাধারণত অন্য হলের মেয়েদেরকেও ঢুকতে দেওয়া হয় না। অন্য হলের মেয়েরা যেন তাদের বান্ধবীদের হলে যাতায়াত করতে পারে, তাদের সুবিধা অসুবিধা শেয়ার করতে পারে। বিভিন্ন সংগঠন মেয়েদের স্যানিটাইজেশনের ব্যবস্থা বা বিভিন্ন কিছু করে থাকে। এটা আসলে আমি মনে করি রাজনৈতিক তাদের উদ্দেশ্য হাসিলের জন্য। যদি প্রকৃতই মেয়েদেরকে নিয়ে চিন্তা ভাবনা করার কারো মন মানসিকতা থেকে থাকে, তবে মেয়েদেরকে নিয়ে তাদের সমস্ত সুবিধা অসুবিধা স্বাভাবিকভাবেই ছেলেদের সমান হারে তাদের সাথে কথা বলা উচিত। ডাকসু পরবর্তী সময় যদি কেউ রাজনৈতিকভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ছাত্রদেরকে ব্যবহার করতে চায়, সেটা আমি যেখানে থাকবো সেইখানে কারো পক্ষে সম্ভব হবে না। একজন লোকেও যদি বাধা বা প্রতিবাদ করে সেটা আমি করে যাব। প্রিয় দর্শক, মেটা নিউজ নিবেদিত আইনিএসবিডির বিশেষ অনুষ্ঠান আই এক্সক্লুসিভে আমি জুয়েল আজম আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যিনি আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 সেশনের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুকেশ দেবনাথ। স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান। ধন্যবাদ। ডাকসু নিয়ে অনেক তোড়জোড় চলছে, চারিদিকে ডাকসুর একটা নির্বাচনী আমেজ আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাই, ডাকসু নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? ডাকসু ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ, যেখানে ছাত্রদের অধিকার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটার কথা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 71 পরবর্তী সময়ে 7 বার ডাকসু অনুষ্ঠিত হয়েছে। তারই মধ্যে আমরা এমন উল্লেখযোগ্য কোনো ডাকসু দেখি নাই, নির্বাচন দেখি নাই যেখানে আসলে ছাত্রদের সত্যিকারের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তারই প্রেক্ষিতে আমরা আশা করি বরাবরের থেকে ব্যতিক্রম কিছু হবে। বিগত সময়ে আমরা দেখতে পাই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ছাত্রদের অধিকার হরণ করে, যেখানে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করার কথা ছিল সেইখানে ছাত্রদের অধিকার হরণ করে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ছাত্রদেরকে সর্বদা ব্যবহার করে গেছে। সবসময় তাদের পলিটিক্যাল প্রোগ্রামের বিনিময়ে সিট দিত, কিন্তু যেখানে একজন শিক্ষার্থী হিসেবে তার সিটটা তার প্রাপ্য, তার অধিকার, সেইখানে হলে একটা সিটের বিনিময়ে তাকে নির্যাতনের শিকার হয়েও বসবাস করতে হতো। আসলে দুঃখজনক বিষয়। এখানে দেখা যায় যে হলে খাবার দাবারের মান, থাকা, পড়াশোনার পরিবেশ, এগুলো আসলে যেগুলো ইস্তেহার হিসেবে মানুষে ছাত্রদেরকে ব্যবহার করে ডাকসু নির্বাচনে জয়ী হয়, কিন্তু আমরা কখনো তার প্রতিফলন বা ফলাফল দেখতে পাই নাই। তারই প্রেক্ষিতে এইবারে যখন 25 সালের ডাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা আশা করছি বরাবর থেকে ব্যতিক্রমী হবে, সত্যিকারের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। ডাকসু নির্বাচনের সময় আমরা যেমনটা আমেজ দেখি, নির্বাচনের সময় বলা হয় ছাত্রদের অধিকার নিয়ে বিভিন্ন ইশতেহার দিয়ে থাকে, পরবর্তীতে কি শুধুমাত্র নির্বাচনের সময় এটি সীমাবদ্ধ থাকে? পরবর্তীতে শিক্ষার্থীদের যে অধিকার রয়েছে সেই নিয়ে তেমন ফলাফলযোগ্য কার্যক্রম কি দেখা যায় না? ছাত্রদের জন্য ছাত্রবান্ধব পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে যদি কাজ করার উদ্দেশ্য থাকে তাহলে ডাকসুরও প্রয়োজন হয় না। কিন্তু ডাকসুর নির্বাচন হওয়ার পরেও দেখা যায় অনেকে ছাত্রদেরকে ব্যবহার করে নেতা হতে চায়, তারা ছাত্র বন্ধু হতে চায় না। ছাত্র কল্যাণ বা ছাত্রদের উপকার হবে, ছাত্রদের স্বার্থে কাজ করবে এমন মন মানসিকতা যদি কারো না থাকে তাহলে ডাকসু অর্থবহ হবে না এবং ছাত্রদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। নেতারা ভোট পেয়ে বিজয়ী হয়ে তারা আড়ালে চলে যায়। আসলে এখানে তারা কখনো ছাত্র বন্ধু বা ছাত্র নেতা হওয়ার জন্য আসে না, তারা তাদের নিজেদের উদ্দেশ্য হাসিল শেষ হওয়া মাত্রই তারা অগোচরে চলে যায়। কিন্তু এটা আমরা কখনোই আশা করি না। আমরা আশা করি এবার ডাকসুতে যারা বিজয়ী হয়ে আসবে তারা তাদের
আসলে ছাত্রদের নিয়ে কাজ করবে, তারা কখনো আড়ালে চলে যাবে না, তারা ছাত্র বন্ধু হওয়ার চেষ্টা করবে। আর আমরা আশা করি ছাত্ররা এমন নেতাদেরকেই তারা ভোট দিয়ে বিজয়ী করবে যারা আসলে ছাত্রদের জন্য নিরলসভাবে নিঃস্বার্থভাবে কাজ করবে। সাধারণ শিক্ষার্থীদের কি কি অধিকার নিয়ে সবচেয়ে বেশি কাজ করা উচিত বলে আপনি মনে করেন? একজন ছাত্র যখন তার পরিবার থেকে বিশ্ববিদ্যালয়ে আসে, স্বাভাবিকভাবেই তার মনে অনেক আশা আকাঙ্ক্ষার সঞ্চার হয়। সে ভাবে যে তার বিশ্ববিদ্যালয়ে মন মানসিকতা, তার পড়াশোনার বিকাশ ঘটবে, মুক্ত চিন্তাধারা করবে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, প্রাচ্য অক্সফোর্ড, কিন্তু সেইখানে এসে যখন একটা ছাত্র দেখতে পায় যে তার আশা আকাঙ্ক্ষার ন্যূনতম বালাই পর্যন্ত সে বাস্তবে দেখতে পায় না, তারই প্রেক্ষিতে সে তার কিছু কিছু দাবি স্বাভাবিকভাবে উঠে আসে। থাকা, খাওয়া, আর অনেকে যারা প্রথম অবস্থায় অনেক গ্রামগঞ্জ থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, অনেক দরিদ্র পরিবার থেকে উঠে আসে, তার মেধার কারণে এখানে এসে দেখা যাচ্ছে সে ফাইন্যান্সিয়ালিভাবেও সে চলতে পারতেছে না। সেই ক্ষেত্রে যারা ছাত্র নেতা বা ছাত্রদের নিয়ে কাজ করে, তাদের উদ্দেশ্য হওয়া উচিত তাদের এই দাবি দাওয়াগুলো পূরণ করা। যেমন তার থাকার ব্যবস্থা সুনিশ্চিত করা, কোনো রাজনৈতিক প্রোপাগান্ডার মাধ্যমে বা চাপের মাধ্যমে নয়। তাকে উন্মুক্ত চিন্তার সুযোগ দেওয়া, যেন সে তার মুক্ত চিন্তার ধারক ও বাহন করতে পারে। পরবর্তীতে দেখা যায় যে তারা খাবারের বিনিময়টা, যে দেখা যায় যে রাজনৈতিক দলগুলা যারা দায়িত্বে থাকে, তারা যদি খাবার দাবারের মানটা যদি পর্যবেক্ষণ না করে, যদি এখানে কোনো টিম থাকে তাহলে সেটা সুবিধা হয়। কিন্তু দেখতে পাই যে ডাকসু বিগত 19 সালে যখন শেষবারের মতো ডাকসু হয়, আমি 18 সালে ক্যাম্পাসে আসার পরেও দেখি নাই খাবারের মান কোনো পরিবর্তন, ন্যূনতম পরিবর্তন হয়েছে। কারণ এখানে যারা নেতা হয়ে নির্বাচিত হয়ে আসে, তারা এখানে বিভিন্নভাবে যদি সুবিধা গ্রহণ করে থাকে ক্যান্টিন কর্তৃক, তাহলে কিন্তু সে ক্যান্টিনের মালিককে শক্তভাবে বা জোর কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে সে ক্যান্টিনের মালিকের সাথে প্রতিবাদ করতে পারবে না। যদি আপনাকে সে সার্ভ করে, স্বাভাবিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন। এটা যখন মানুষ নিঃস্বার্থভাবে কাজ করবে, তখন ছাত্রদের অধিকার আদায়, যেমন খাবার দাবারের মান বলি বা হলে থাকার সিটের কথা বলি, বা তার যদি নিঃস্বার্থভাবে কেউ কাজ করে, বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারের প্রথম বর্ষে ভর্তি হয়, তাদের প্রথম সমস্যা হচ্ছে টিউশন। তারা ঢাকা শহরে আসে, অলিগলিতে খুঁজে বেরোয়, যাদের আপন কেউ নাই, তারা টিউশন পায় না। যদি দেখা যায় এখানে যদি আসল ছাত্রবান্ধব কোনো নেতা বা ছাত্র বন্ধু থেকে থাকে, সেই ক্ষেত্রে তাকে একবার বৃত্তির পরিবর্তে বৃত্তি একবার দেওয়া হয়। নর্মালি বাৎসরিক বৃত্তিটা বা 4-5 বছর বৃত্তি পায় এমন খুব কম মানুষই। যদি তাকে একটা টিউশনের ব্যবস্থা করে দেওয়া হয়, বা যদি এমন একটা প্ল্যাটফর্ম কেউ দাঁড় করায় দেওয়া হয় যেটা তার সার্বক্ষণিক সে ছাত্রদের জন্য ফাইন্যান্সিয়ালিভাবে প্রত্যক্ষভাবে সাপোর্ট না করতে পারলেও পরোক্ষভাবে করতে পারবে, এতে মনে হয় ছাত্রদের অনেকটা কষ্ট লাঘব হবে। আসলে আমরা সামনে এমন কাউকে প্রত্যাশা করি যে নেতৃত্বে আসুক, যারা প্রকৃত অর্থে ছাত্রদের কল্যাণমুখী কাজ করবে, ছাত্রদের নানান সুবিধা অসুবিধা নিয়ে ভাববে। নারী শিক্ষার্থীর যারা রয়েছেন তাদের জন্য আলাদাভাবে কি কি অধিকার বিষয়ে সচেতন হওয়া উচিত বা তাদের নিয়ে কাজ করা উচিত বলে আপনি মনে করছেন? নারীরা বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা যদি বাংলাদেশের সোসাইটিকে কল্পনা করি, আমি যেহেতু উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডি স্টুডেন্টের একজন ছাত্র, সেই ক্ষেত্রে আমি এটা পড়াশোনা করেছি যে আমাদের সোসাইটিটা কিন্তু আসলেই পেট্রিয়ার্কি নির্ভর। আমরা যতই বলি না কেন সমান অধিকার, সেই ক্ষেত্রে নারীদেরকে আমাদের একটা ইনফিরিয়র করে দেখার একটা টেন্ডেন্সি আছে। তারই প্রেক্ষিতে দেখা যায় যে নারীদেরকে আমরা কিন্তু রাত্রে যখন তখন বের হতে পারি, আমাদের সমস্যা অসুবিধা সুবিধা আমরা জোর কণ্ঠে প্রকাশ করতে পারি, বলতে পারি বিভিন্ন মাধ্যমে, সেটা সোশ্যাল মিডিয়া হোক, টিভি চ্যানেল হোক বা নিউজ মিডিয়া হোক। কিন্তু মেয়েদেরকে সবসময় আড়ালেই দেখতে পাই। তাদের যে কী চাওয়া পাওয়া সেটা আমরা কখনো জানতে চাই না। আপনি ডাকসু প্রেক্ষিতে দেখতে পারবেন যে কতজন ছেলে কথা বলছে আর কতজন মেয়ে কথা বলছে, কতজন ছেলের সাথে মানুষ মত বিনিময় করছে, তাদের চাওয়া পাওয়া শুনতে পাচ্ছে, কতজন মেয়ের কথা শুনতে পাচ্ছে। আমি যেটা বুঝতে পারি, ক্রমাগতভাবে তারা একটা বড় অংশ আড়ালেই থেকে যাচ্ছে। দেখেন মেয়েদের হলে 9টার পরে সাধারণত অন্য হলের মেয়েদেরকেও ঢুকতে দেওয়া হয় না। সেই ক্ষেত্রে আমি মনে করি অন্য হলের মেয়েরা যেন তাদের বান্ধবীদের হলে যাতায়াত করতে পারে, তাদের সুবিধা অসুবিধা শেয়ার করতে পারে, এই ব্যবস্থাটা উন্মুক্ত করা দরকার। বিভিন্ন সময় যদিও বিভিন্ন সংগঠন মেয়েদের স্যানিটাইজেশনের ব্যবস্থা বা বিভিন্ন কিছু করে থাকে, এটা আসলে আমি মনে করি রাজনৈতিক তাদের উদ্দেশ্য হাসিলের জন্য। যদি প্রকৃতই মেয়েদেরকে নিয়ে চিন্তা ভাবনা করার কারো মন মানসিকতা থেকে থাকে, তবে মেয়েদেরকে নিয়ে তাদের সমস্ত সুবিধা অসুবিধা স্বাভাবিকভাবেই ছেলেদের সমান হারে তাদের সাথে কথা বলা উচিত। আমরা বিগত সময়গুলোয় দেখতে পেয়েছি, যেমন আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট আমলটা ছিল, সেই 17 বছর যারা রাজনৈতিক দলের স্বার্থ হাসিলের জন্য শিক্ষার্থীদের ব্যবহার করত। এরকম কোনো সংকট মুহূর্ত আসতে পারে কি? এ বিষয়ে কতটুকু সচেতন হওয়া প্রয়োজন? দেখুন, রাজনীতি হচ্ছে আমার অধিকার। আমার অধিকার যেমন কারো কেড়ে নেওয়ার সাধ্য নেই, ঠিক জোরভাবে
আমাকে চাপিয়ে দেওয়ারও কারো সাধ্য নেই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে চাই, ডাকসু পরবর্তী সময়ে যদি কেউ রাজনৈতিকভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ছাত্রদেরকে ব্যবহার করতে চায়, সেটা আমি যেখানে থাকবো সেইখানে কারো পক্ষে সম্ভব হবে না। একজন লোকেও যদি বাধা বা প্রতিবাদ করে, সেটা আমি করে যাব। কারণ একজনকে যেমন জোর করে চাপিয়ে দেওয়ার আপনার অধিকার নেই, ঠিক তার অধিকারটুকু হরণ করার ক্ষমতাও আপনার বা আমার কারো নেই। এটা আশা করি, আমি যেহেতু জগন্নাথ হলের একজন আবাসিক ছাত্র, জগন্নাথ হলে এর ব্যত্যয় ঘটবে না। যদি কোনো রাজনৈতিক গোষ্ঠী ছাত্রদেরকে ব্যবহার করে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়, তাদেরকে সিট বা অ্যালোটেড করা হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি একজন মাত্র প্রতিবাদ করে, সেটা আমি প্রতিবাদ করব। আমি আশা করি সাধারণ শিক্ষার্থীরা আমার সাথে থাকবে। তাহলেই আমি অন্তত আমার জায়গা থেকে নিশ্চিত করতে পারি এরকম কোনো গোষ্ঠী বা কোনো লোক ছাত্রদেরকে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করতে পারবে না। বিগত সময়ে যে ছাত্রলীগ ছিল, তাদের যে রাজনৈতিক কার্যক্রম ছিল, তার ভেতরে আমরা হলরুম নির্যাতন থেকে শুরু করে অনেক বিষয় দেখেছি, যেটা শিক্ষার্থীরা নানান সময়ে অভিযোগ করতে পারতো না, সেই অধিকারটুকু পেত না। এই নিয়ে আপনার অবস্থান কি? আপনি যেহেতু একজন ছাত্র দলের কর্মী, সেই বিষয়ে আপনারা কতটুকু এই বিষয়ে সচেতন রয়েছেন? দেখুন, আমি যখন 18 সালে ভর্তি পরীক্ষার মাধ্যমে 19 সালে হলে আসি, আমি হলে থাকতে পারি নাই, সেই সৌভাগ্যটা আমার হয় নাই, আমাকে বাসায় থাকতে হয়েছে। আমি জানতে চাই যে আপনি বললেনই মাত্র যে আপনি হলে থাকতে পারেননি, কেন থাকতে পারেননি, এর পিছনের বিষয়টা আমরা জানতে চাই। একটা হল, একটা বিশ্ববিদ্যালয় যখন পুরো দলীয়করণ বা রাজনীতিকরণ হয়ে যায়, সেখানে স্বাভাবিকভাবেই দলের বাহিরের বা ভিন্ন মতের আদর্শের ব্যক্তিদের অধিকার হরণ হয়ে যায়। যেটা আপনারা সবাই জানেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ছাত্রদের অধিকারের কথা চিন্তা না করে তাদের স্বার্থটা সর্বদা সর্বাগ্রে চিন্তা করেছে, যার ফলে আমরা যারা ভিন্ন মতের, ভিন্ন আদর্শের, আমরা সেখানে হলের সেই পরিবেশটা পাই নাই থাকার মতো। আমরা সবসময় উদ্বিগ্ন বা চিন্তিত থাকতাম যে আমার কখন কি হয়ে যায়, আমাকে ওই জায়গায় দেখছে, আমি তো তার বিরুদ্ধে বা তার মতের আদর্শের বিরুদ্ধে, সেক্ষেত্রে আমাকে হলে আসলে হয়তো বা আমাকে হল থেকে পিটিয়ে বের করে দেওয়া হবে। 19 সালে সম্ভবত আবরার ভাই যখন হত্যা হয়, আমি বুঝতে পারি যে আমার ক্ষেত্রে ওইটা হয়তো বা যে কোনো সময় ঘটতে পারে। তারই প্রেক্ষিতে আমি বাহিরে থাকা সত্ত্বেও আমি আবাসিক থেকেছি। আপনারা জানেন যে আবাসিক অনাবাসিকের মধ্যে 2টা ফিয়ের ব্যবধান আছে। সেক্ষেত্রে আমি তবুও আবাসিক থেকেছি, ফি বেশি দিয়েও, বাহিরে থাকা সত্ত্বেও, কারণ যেন আমার কিছু হয়ে গেলে যেন আমার প্রভোস্ট স্যারের বা হল প্রশাসনের জবাবদিহি করতে বাধ্য থাকতে হয়। ডাকসু নির্বাচনের ক্ষেত্রে অনেকে চিন্তা করে যে জাতীয় যে রাজনীতি রয়েছে সেখানে এটার প্রভাব পড়তে পারে। এই বিষয়ে আপনাদের ভাবনা কি? আসলে কি ডাকসু নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচনের পর্যায়ে কোনো প্রভাব পড়তে পারে? দেখুন, গণতন্ত্র চর্চা আমাদের প্রধান লক্ষ্য। গণতান্ত্রিক পদ্ধতিতে যখন একজন মানুষ নেতা হিসেবে বিজয়ী লাভ করে, তখন স্বাভাবিকভাবে প্রতীয়মান হয় যে তার প্রতি মানুষের পূর্ণ আস্থা রয়েছে। ছাত্র নেতাদের কাজ হচ্ছে ছাত্রদের অধিকার আদায়ে কাজ করা, ছাত্রদের ন্যায়ের পক্ষে কাজ করা। কিন্তু সেইখানে যখন তাদের একটা নির্দিষ্ট গোষ্ঠী যখন উদ্দেশ্য হাসিলের জন্য মেতে ওঠে, তখন ছাত্রদের সেই ন্যূনতম অধিকারটুকু থাকে না। যখন ছাত্রদের সাধারণ অধিকারটুকু হরণ করে নেওয়া হয়, স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে জনমনে প্রশ্ন ওঠে। সেক্ষেত্রে কখনো তারা ছাত্রবান্ধব হতে পারে না। যেটা দেখেছি বিগত সময়ে, আমরা যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করি, তারা আসলে মনে প্রাণে বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা একদিন তার বিচার করবে। ছাত্রলীগ তাদের যে কর্মকাণ্ড করে গিয়েছে, তাদের ফলাফল কিন্তু ইতিমধ্যে তারা পেয়ে গিয়েছে, ভবিষ্যতেও তাদের ফলাফল ভোগ করবে। আপনারা শিক্ষার্থীদেরকে কিভাবে নিশ্চিত করবেন যে যারা বিভিন্ন প্যানেলে দাঁড়িয়েছেন তাদের যে কার্যক্রম রয়েছে, কিভাবে শিক্ষার্থীরা নিশ্চিত হবে, কি দেখে নিশ্চিত হবে যে আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করবে সবাই? আসলে দেখুন, এখানে যারা নির্বাচন করছে বা ছাত্র প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিস্থাপন করার চেষ্টা করছে, সেখানে কেউ কিন্তু উড়ে এসে নাই। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, যখন ডাকসুর কোনো আলাপ আলোচনা হয় নাই, তখন জগন্নাথ হলের এই রাসেল টাওয়ারের বিপরীতে রাস্তা, এই যে জগন্নাথ হলের ওয়াল গ্যাসে মানুষ, মানে রিক্সাওয়ালা, পথচারী প্রস্রাব করতে শুরু করে। হ্যাঁ, এখানে কোনো ব্যবস্থা নেই প্রস্রাবের, অনেক মানুষ যাতায়াত করে। সেই ক্ষেত্রে যখন খালি জায়গা পেয়ে বসে, মানুষ স্বাভাবিকভাবেই তার কাজটা সারতে চেষ্টা করে। কিন্তু যখন ডাকসু আলোচনা হয় নাই, তখন আমি চিন্তা করেছি হল নিয়ে। আমি যেহেতু 5ই আগস্ট পরবর্তী সময় হলে উঠেছি, আমি এর আগের কাজগুলো করতে পারি নাই, কিন্তু যখনই আমার চোখে যে জিনিসগুলো পড়েছে যে এটা কাজ করার মতো, এখানে কাজ করতে হবে, সেইখানে আমি নেতা হব কি না, ডাকসু হবে কি না, তার কথা বিবেচনা করে কাজ করেছি। এমন যারা কাজ করে বা করবে,
এখানে প্রস্রাব করা বন্ধ করার জন্য আমি নিজস্ব উদ্যোগে, আমার কাছে টাকা ছিল না, আমি আমার বোন জামাইকে ফোন দিয়ে বলেছি আমার কিছু টাকা লাগবে, আমি এই কাজটা করতে চাই জগন্নাথ হলবাসীর জন্য। আমি পোস্টার ওয়ালে লাগিয়ে প্লাস রশি দিয়ে, তার দিয়ে, বেড়া দিয়ে চেষ্টা করেছি এটা নিবৃত করার। যদিও আমার পক্ষে কতটুকু সম্ভব হয়েছে তা আমি জানি না এটা প্রতিরোধ করা, কিন্তু আমি সর্বোচ্চটুকু চেষ্টা করেছি। বিভিন্ন সমসাময়িক আন্দোলন যেগুলো মনে হয়েছে যে ন্যায়ের পক্ষে আমাকে থাকতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, আমি সর্বোচ্চভাবে চেষ্টা করেছি নিজেকে উপস্থিত রাখার। যখন উপস্থিত সশরীরে থাকতে পারি নাই, কিন্তু আমার হৃদয় মন ছটফট করেছে। প্রতিটি ছাত্র যারা হলে আবাসিক আছে বর্তমানে বিরাজ করছে, তারা জানে কে কেমন কাজ করেছে বা ভবিষ্যতে করবে, কাদের মন মানসিকতা আছে ছাত্রদেরকে নিয়ে সত্যিকার অর্থে কাজ করার। সেই প্রেক্ষিতেই আমি মনে করি তাদেরকে নির্বাচন করবে যাদের কাজ করার মন মানসিকতা আছে, বিগত সময় করেছে এবং ভবিষ্যতেও করবে। আমি আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, মেধাবী ছাত্র, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত শিক্ষার্থীরা কখনো তাদের ভুল প্রার্থীকে কখনো বিজয়ী করবে না। আমি মনে করি যে যোগ্য, সৎ, মেধাবী এবং যার মন মানসিকতা আছে ছাত্রদের নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করার, তাকেই বিজয়ী ঘোষণা করবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 সেশনের শিক্ষার্থী সুকেশ দেবনাথের সাথে। পুরো সময়টা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।